আমরা আশা করেছিলাম বহু রক্ত জীবন ত্যাগের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা বা জুলাই বিপ্লবের পর এই দেশের একটি স্থিতিশীল শাসন, একটি সুষ্ঠু রাজনীতি, মানবাধিকারের নিশ্চয়তা, গণতান্ত্রিক পরিক্রমায় একটি সুস্থ ধারা এবং জনগণের জন্য জনবান্ধব সুশাসন, গণতান্ত্রিক অভিপ্রায়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং সবকিছুর আগে এবং অর্জনের জন্য একটি নিরপেক্ষ সুস্থ অবাধ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচনের মাধ্যমে সরকারের পরিবর্তন এবং আজকের যে ইন্টারিম গভর্নমেন্ট তাদেরও তিনটি মৌলিক অঙ্গীকারের মাধ্যমে যাত্রা শুরু হয়েছিল এবং এই সরকারকে জনগণের বিপ্লবের পর জনগণের অভিপ্রায় ক্ষমতায় অধিষ্ঠিত করানো হয়েছিল এবং আমরা বারবার বলছি, আপনারা জানেন তিনটি সুস্পষ্ট বক্তব্য নিয়ে প্রধান উপদেষ্টা জাতির কাছে বাধা দিয়েছিলেন। একটি ছিল একটি পূর্ণাঙ্গ সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা, যেটি আগামী দিনের সুশাসনকে নিশ্চিত করবে, যেন আকাঙ্ক্ষাকে পূরণ করবে। যারা অপরাধী ছিল, গণহত্যার সাথে জড়িত ছিল, তাদের জন্য দৃশ্যমান বিচারের ব্যবস্থা গ্রহণ আর একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা। সংস্কারের জন্য সরকারের উদ্যোগে বৈধভাবে উইথ গেজেট নোটিফিকেশন একটি সংস্কার কমিটি করা হয়েছিল, যেটাকে আলটিমেটলি ন্যাশনাল কনসেনসাস কমিশন হিসেবে আমরা অভিহিত করেছি, যেটাকে সংক্ষেপে এনসিসি বলা হয়। এবং সংস্কার করার ক্ষেত্রে প্রায় প্রতিটি দলে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, সিনসিয়ার ছিলাম এবং প্রচুর সময় দিয়ে একটি বিশাল কমিশন 31টি দলের সমন্বয়ে আমরা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, দিনের মাসের পর মাস সেখানে কাটিয়ে একটা ঐকমত্য কাছে আমরা পৌঁছেছিলাম এবং কর্তৃপক্ষ কমিশন একটি পূর্ণাঙ্গ রিপোর্ট সরকার কাছে জমা দিয়েছিল এবং যে সংস্কারগুলো করা হয়েছিল সেগুলোর ব্যাপারে আমরা সকল দল সেখানে জাতি অত্যন্ত আনন্দের সাথে আশায় মুখ করে এই আস্থার মাধ্যমে নির্বাচনে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল যে কমিশনের সংস্কারগুলোর ব্যাপারে আমরা সিগনেচার করেছিলাম, সেগুলোর ভিত্তিতে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু হঠাৎ করে একটি বড় দল এই সংস্কারের প্রশ্নে তারা দ্বিমত পোষণ করছিলেন এবং শুরু থেকেই তারা সংস্কার চান না এবং একটি মনোভাব তারা প্রকাশ করেছিলেন। আমরা আশা করছিলাম সরকার এবং প্রফেসর ইউনূসের মধ্যে একজন বিশাল ব্যক্তিত্ব, তিনি একটি নোবেল laureate এবং বিশ্বব্যাপী তার অত্যন্ত সম্মান এবং সুনাম আছে, তার প্রতি আমাদেরও অগাঢ় আস্থা আছে, আহ্বান ছিল। আমরা ভেবেছিলাম যে উনি কোনো অন্যায় চাপে নথি স্বীকার না করে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে অটল থেকে উনি সংস্কার কমিশনের দেওয়া সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করবেন। কিন্তু গতকালকে ওনার ভাষণের মাধ্যমে আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি সরকার নিয়োজিত কমিশনের সুপারিশকে গ্রহণ না করে সেখানে যথেষ্ট কাটছাঁট দিয়ে একটি দলের সাথে ব্যাপক কম্প্রোমাইজ করে জনগণের স্বার্থ নয়, একটি বিশেষ দলের স্বার্থে অনেক পরিবর্তনের তার ভাষণ দিয়েছে, যার ফলে জনগণ এবং দেশবাসী অত্যন্ত হতাশ হয়েছে। একটা বিষয়ে উনি কিছুটা দৃঢ়তা প্রদর্শন করতে পেরেছেন, সেটা হচ্ছে বিএনপি কখনোই আদেশের মাধ্যমে এটাকে সাংবিধানিক
বৃত্তি দেওয়ার ব্যাপারে একমত ছিল না, তারা বিরোধিতা করেছিলেন। তারা একটি অধ্যাদেশের মাধ্যমে এই সংস্কার প্রক্রিয়া গ্রহণ করার জন্য প্রস্তাব করেছিলেন। এখানে ডক্টর ইউনূস সংস্কার কমিশন প্রস্তাবিত আদেশ দেওয়ার যে দিয়েছিলেন সেটির উপর দৃঢ় ছিলেন। এই জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাই। আমরা এই সনদের উপরে যে আদেশ দিয়েছেন সেটাকে আমরা সাধুবাদ জানাই। তবে আমাদের সংস্কার কমিশন যে আঙ্গিকে প্রস্তাব করেছিলেন সেখান থেকেই তার ভাষণে আমাদের ব্যাপারে কিছু পরিবর্তন আনা হয়েছে, যেটা সঠিক হয়েছে বলে আমরা মনে করি না। আমরা মনে করি আমাদের সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছিল আদেশ দেওয়াটা মঞ্জুর হয়েছিল। তারপরেও যতটুকু আদেশ দিয়েছেন সেটাকে আমরা গ্রহণ করছি এবং সেই জন্য তাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। উনি আমাদের যে সংস্কার কমিশন ছিল তারা প্রস্তাব দিয়েছিলেন ওয়ান প্যাকেজে হানা ভোট নেওয়ার জন্য। কিন্তু কালকে আমরা বিশ্বের সাথে দেখলাম যে সংস্কার কমিশনের ওয়ান প্যাকেজকে 4টা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। সেটি জনগণকে সিদ্ধান্ত নিতে অনেকটাই জটিলতার ভিতরে ফেলে দিয়েছে। কারণ আমাদের দেশের মানুষ বিশ্লেষণ করে তাদের মত ঠিক করাটা এটা কঠিন হবে, আমার একটা জটিলতা তৈরি করা হয়েছে। ঐক্যমত্য কমিশন যে প্রস্তাব করেছিল যে সেখানে নোট অফ ডিসেন্ট দেওয়ার কোনো সুযোগ তারা রাখে, এটি একটি দল তার নোট অফ ডিসেন্টকে হানা ভোটের আওতার জন্য প্রস্তাব করেছিল। আপনারা জানেন যেটা একেবারে একটি অবৈধ আওতার ছিল। কারণ নোট অফ ডিসেন্ট হচ্ছে কোনো একটি দলের তার মধ্যে ভিন্নতা আছে, কিন্তু হানা ভোট হবে যেটা কমিশন সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের ভিত্তিতে। কারণ বিভিন্ন দল রাউন্ড করে নোট অফ ডিসেন্ট আছে, তাহলে হানা ভোটের ভিতরে প্রত্যেকটা নোট অফ ডিসেন্ট ইনক্লুড করা যায়। নোট অফ ডিসেন্ট মানেই হচ্ছে একটা সিদ্ধান্ত হয়েছে, আমি তার বিপরীতে আছি এবং সিদ্ধান্তের ভিত্তিতে হানা ভোট হবে। এই হচ্ছে জাস্টিফাইড কথা। আমি এর আগেও ব্যাখ্যা করেছিলাম, আপনারা জানেন যে কোর্টে, হাইকোর্টে বা সুপ্রিম কোর্টের 3 জনের বেঞ্চ হয় অনেক সময়, 2 জন যে একমত হয় সেটাই রায় হয়। আর যেটা নোট অফ ডিসেন্ট সেটা একটা রেকর্ড হিসাবে থাকে, কিন্তু রায়ের ক্ষেত্রে এটার কোনো বিরোধী। সুতরাং কনসেনসাস কমিশনে যেটা মেজরিটি, নট মেজরিটি, মোর দেন 90%, মোর দেন 85% হচ্ছে সে ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে। কোনো কোনো দল কোনো কোনো বিষয়ে তার নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সেটা নোট অফ ডিসেন্ট হিসাবে থাকতে পারে, কিন্তু সিদ্ধান্ত এবং গণভোটের জন্য সেটা কোনো ফ্যাক্টর হতে পারে। সরকার বিএনপি নোট অফ ডিসেন্টকে অ্যাকোমোডেট করার 4টা ভাগ করে করে হানা ভোটের জন্য সেই মতামতটাকে তারা ডিভাইড করছে, যেটা সুস্পষ্টভাবে একটি অপ্রচলিত এবং আইনের বিপরীতে, ন্যায় প্রতিষ্ঠার বিপরীতে একটি বিশেষ দলকে অ্যাকোমোডেট করার জন্য এই টেকশনাল বা 4টা ভাগে ভাগ করে হানা ভোটের জন্য দেওয়া হয়েছে, যেটা একদিকে জটিল, অন্যদিকে একটি দলকে অন্যায়ভাবে অ্যাকোমোডেট করার একটি সুযোগ এখানে করে দিয়েছে। 3 নম্বর যেটা সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের ঐক্যমত্য কমিশন বলেছিল যে এই সনদের আদেশের পরে যারাই নির্বাচিত সরকারে আসবেন তারা 180 কার্য দিবসের মধ্যে এগুলোকে সাংবিধানিকভাবে অন্তর্ভুক্ত করতে হবে। আর যদি না করে এটা অটোমেটিক্যালি গৃহীত হয়েছে বলে বিবেচিত হবে। এখানে এটা গ্রহণ করার একটা অটো কম্পালশনের সুযোগ এখানে ছিল এবং এটাই মানসিক। কারণ কোনো দল ক্ষমতায় গিয়ে যদি ইচ্ছা করতে না চায় তাহলে তার উপরে বাধ্যবদ্ধ থাকার সুযোগ না থাকলে তাহলে এই যে সনদ এতদিনের কনসেনসাস কমিটির যে প্রচেষ্টা সেটাই ব্যর্থ হয়ে যাবে পরিকল্পনা। এই সরকারকে আমরা দেখলাম কালকের ঘোষণায় প্রধান উপদেষ্টার ভাষণে সেই বাধ্যবাধকতার জায়গাটিকে তারা সেখানে রাখেন। এটাও বিএনপির দাবিকেই পূরণ করা হয়েছে। তারা বলেছেন করতে হবে এবং করতে হবে,
এটা সরকার সেখানে থেকে যে করতে হবে মানে করতেই হবে, এই বিষয়টিও কিন্তু তারা ক্লারিফাই করে। আমি এক্সপার্টদের সাথে আলোচনা করেছিলাম যে করতে হবে মানে এটা কি না করলে যে অটোমেটিক্যালি হয়ে যাবে তার মতো একটা শক্তিশালী কোনো বিধান নেই। সেখানে এক্সপার্টরা বলছে না, তার মতো শক্তিশালী বিধান নয়, তবে কোর্টে যাওয়া যাবে, সেখানে যারা যে রাজের সে রায় হবে। তাহলে বাধ্যবাধকতার যে পয়েন্টটা ছিল সেখান থেকে সরকার সরে আসছে এবং এটাও বিএনপির দাবিকেই পক্ষান্তরে পূরণ করা হয়েছে। আমরা দেখলাম যে সরকার খুব স্পষ্টভাবে বলেছেন যে জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথেই হবে। আসলে পুরো জাতি চেয়েছিল গণভোট আলাদা। আপনারা দেখেছেন গণভোটের প্রশ্নে কতগুলো বেসরকারি সার্ভে সংস্থা ওপিনিয়ন যারা বিল করেন তারা অনলাইনে আপলোড করেছে এবং সে অনলাইনে দেখা গেল যে 80%-এরও বেশি লোক আপনার গণভোট আলাদা দিনে জাতীয় নির্বাচন আগে করার পক্ষেই সেখানে মত দিয়েছে। একটি বড় দল একসাথে এটা কারণ হচ্ছে এই বিগত কতগুলো বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে আপনারা দেখেছেন যে ছাত্রদের যুবকদের বা ছাত্রছাত্রীদের মত একটি দলের বিপক্ষে গিয়েছে। তার পক্ষে গেছে সেটা আমি বলতে চাই না, কিন্তু একটি দলের বিপক্ষে গিয়েছে। কারণ আওয়ামী লীগের দেশ থেকে বিতাড়িত করার যে প্রেক্ষিতটা ছিল সেটা ছিল দুঃশাসন, লুটপাট, অত্যাচার, হত্যা, ভূমিকা। আওয়ামী লীগ বিতরণের পরে যে 13 মাস 14 মাসের ক্রান্ত হয়েছে, সেখানে এলাকায় গ্রামে গ্রামে আরেকটি দলের লোকদের কর্মীদের যে আচরণ আছে সেই আচরণে মানুষ তাদের ব্যাপারেও একদম নেগেটিভ মনোভাব তৈরি হয়েছে, যেটা রিফ্লেকশন হচ্ছে বিশ্ববিদ্যালয়। সুতরাং সেই দলটি জানে যে একটি গণভোট আগেই নির্বাচন আগে, তাহলে এই গণভোটও 80% লোক তাদের চিন্তা এবং চেতনায় বিপরীতে যাবে, যা নির্বাচনের আগে একটি দলের বিরুদ্ধে রেফারেন্ডাম হিসেবে বিবেচিত হতে পারে। সে আশঙ্কা থেকে তারা বলছে যে গণভোট আসলে জীবনেও মানবে না, মানে তো শক্ত কথা। কিন্তু সরকার তাদের এই দাবির প্রতিও নথি স্বীকার করে গণভোট এবং জাতীয় ভোটকে একদিনে করার ব্যাপারে সিদ্ধান্ত ঘোষণা করেছে। আমরা যারা এখানে আজকে 8 দল আছি, যারা মেজরিটি জনগণকে আমরা রিপ্রেজেন্ট করছি, এই 8 দলের পক্ষ আমরা সবসময় বলে আসছি, জনগণ বলে আসছে, এবং যে বেসরকারি যে আমরা সার্ভে রিপোর্ট দেখলাম সেখানে জনগণের যে রিফ্লেকশন হয়েছে সবটাই ছিল গণভোট আলাদাভাবে জাতীয় নির্বাচন আগে করতে হবে। কারণ গণভোট হচ্ছে সংস্কার শক্তি আর জাতীয় ভোট হচ্ছে সরকার গঠন, দুটি একেবারে ভিন্ন জিনিস ছিল। গণভোট যদি একত্রিত হয় তাহলে আমরা বলছি যে সংস্কারের যে ইস্যুটি আছে সেটি সেদিন গুরুত্বহীন হয়ে যাবে। প্রত্যেকটি দল তার সসমার্কায় নিজ দলের পক্ষে জনমত ভোট পাওয়ার জন্য সেদিন তার সম্পূর্ণ মনোযোগী হবে। সুতরাং একই দিনে যদি হয় তাহলে সংস্কারের গণভোট সেদিন গুরুত্বহীন হবে এবং সেখানে খুব কম লোকেরাই এই ভোটটি দেওয়ার ব্যাপারে আগ্রহী হবে। বরং প্রত্যেকটা দল তার দলের পক্ষে জনগণকে একমত করার জন্য পজিটিভ করার জন্য চেষ্টা চালাবে। এটা একেবারে মিনিমাইজ হয়ে যাবে এবং গুরুত্বহীন হয়ে যাবে। যদি ভোট সেদিন মানুষের মনোযোগের অভাবে কম হয় তাহলে যারা সংস্কার চাচ্ছে না তারাই সেদিন আবার এই কষ্ট যাবে, যেহেতু গণভোটের ব্যাপারে ভোট কম হয়েছে, সুতরাং এটা জনগণ চাইনি বলে বিবেচিত হোক এবং তারা সংস্কার থেকে সেদিন চলে যাবে। এটা একটা ফাঁদ আমরা মনে করি এবং আনফর্চুনেটলি এই সরকার বুঝি হোক না বুঝি হোক, ইচ্ছাকৃতভাবে হোক অথবা ষড়যন্ত্রের শিকার হয়ে হোক, তারা একটি দলের সেই ফাঁদে পা দিয়েছে এবং সংস্কারকে প্রায় গুরুত্বহীন করে ফেলেছে। এর আগেও আমরা দেখেছি যে এই সরকার এই দলটির প্রতি নানাভাবে তাদের আনুগত্য অথবা তাদের দুর্বলতা প্রকাশ করেছে। সেটা শুরু হয়েছিল লন্ডনে গিয়ে নির্বাচন তারিখ ঘোষণা করা, অন্যান্য দলগুলোর সাথে আলোচনা না করেই নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণা করে দেওয়া এবং বিভিন্ন সময়ে
তাদের আচরণে একটি দলের দাবিকে অধিকতর গুরুত্ব দেওয়ার যে প্রবণতা, সবটা মিলেই আজকে জাতির কাছে এটা প্রতিমান হয় যে এই সরকার এখন আর নিরপেক্ষ সরকার নয়, অনুগত অথবা একটি দলের প্রতি, দলকে ক্ষমতা আনার জন্য যেরকম একটি নির্বাচন আয়োজনের জন্য তাদের প্রচেষ্টা আছে বলে আমরা মনে করি।